এখন ছবিতে যাকে দেখছেন চিনতে পারছেন এনাকে? ভালো করে দেখুন। এইবার নিশ্চয়ই ধরে ফেলেছেন। হ্যাঁ, ইনি আর কেউ নন, নায়িকা শ্রীদেবী। প্রথম জীবনে এরকম অতি সাধারণ দেখতে ছিলেন। আগে ওনার নাকটা ছিল বোঁচা, পরে উনি প্লাস্টিক সার্জারির মাধ্যমে বোঁচা নাককে টিকালো করান, আর তারপরেই শ্রীদেবীর গেট আপ একেবারেই পাল্টে যায়। প্লাস্টিক সার্জারি মানুষের চেহারাকে কতটা বদলে দিতে পারে সেটা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। শিল্পা শেট্টিকে দেখলে কি মনে হয়, উনি কি প্রথম থেকেই এরকম দেখতে ছিলেন? মোটেই না। এই দেখুন ওনার প্রথম জীবনের ছবি। শ্রীদেবী, শিল্পা শেট্টি শুধুমাত্র এনারাই নন, সিনেমা জগতের এরকম অনেক পরিচিত অভিনেত্রী আছে যারা তাদের চেহারাকে পারফেক্ট তৈরি করার জন্য নাক, ঠোঁট, এমনকি চোয়াল পর্যন্ত সার্জারি করিয়েছে। অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ, বানি কাপুর, শ্রুতি হাসন এরা হলো তাদের মধ্যে অন্যতম। তবে এই ধরনের কসমেটিক সার্জারি যে সবসময় সফল হয় এমনটা কিন্তু নয়। একটু সামান্য ত্রুটি বিচ্যুতি হলেই চেহারা পুরো বিগড়ে যেতে পারে, যেমনটা হয়েছে রাখি সাওয়ন্তের ক্ষেত্রে। খোদার ওপর খোদকারি করতে গিয়ে পুরো সর্বনাশ হয়ে গেছে। ওয়ান্টেড গার্ল আয়েশা টাকিয়াকে তো নিশ্চয়ই জানেন, টারজান দ্য ওয়ান্ডার কারের নায়িকা। হ্যাঁ, এর আবার গল্প আলাদা। আয়েশা তার শরীরের ভারসাম্য ঠিকঠাক রাখার জন্য সার্জারির মাধ্যমে স্তনকে কেটে ছোট করিয়েছে, কিন্তু সাধারণত মহিলারা সার্জারির মাধ্যমে স্তনের আকার বড় করে থাকে। বলিউড, হলিউডে এরকম উদাহরণ বহু আছে। একদিকে যেমন এশিয়া মহাদেশের মহিলারা জন্মগত সুডল শরীর লাভ করে, অপরদিকে ইউরোপ, আমেরিকার মহিলাদের বক্ষ জিনগত কারণে অনুন্নত হয়, আর তাই তারা কৃত্রিমভাবে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করায়। একটি সমীক্ষা থেকে জানা গেছে যে আজ পর্যন্ত সারা বিশ্বে প্রায় 3 কোটি মহিলা ব্রেস্ট সার্জারি করিয়েছে, এবং শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে প্রায় 3 লক্ষ মহিলা স্তন প্রতিস্থাপন করায়। আর প্রতি বছর সারা বিশ্বে প্রায় 8.5 লাখ মানুষ রাইনোপ্লাস্টি মানে নাকের অপারেশন করিয়ে থাকে। তবে এই সমস্ত ডেটা আর গসিপ জেনে আমাদের কোনো কাজ নেই। আমাদের আলোচনার বিষয় হলো ইতিহাস, প্লাস্টিক সার্জারির ইতিহাস। আমরা এটা প্রত্যেকেই জানি যে প্লাস্টিক সার্জারির জন্ম আমাদের ভারতেই হয়েছিল, কিন্তু এই বিদ্যা ইংরেজরা কিভাবে শিখেছিল আর তারা এখান থেকে শিখে গিয়ে কিভাবে সেটার আধুনিকীকরণ করেছিল সেসব নিয়ে একটি খুবই চমকপ্রদ গল্প রয়েছে। আজকের এই ভিডিওতে আমি সে কাহিনী শোনাবো আপনাদের, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। আজ থেকে প্রায় 230 বছর আগের কথা, 1794 সালের 1 জানুয়ারি ভারত থেকে পাঠানো ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি রিপোর্ট লন্ডনের জেন্টলম্যান ম্যাগাজিনে ছাপানো হয়। ওই রিপোর্টে বলা হয়েছিল যে ভারতীয় চিকিৎসকরা এক আশ্চর্য কৌশল জানে। কোনো মানুষের নাক যদি কেটেও দেওয়া হয় তাহলে কোনো ব্যাপার নেই, তার ওই কাটা নাককে আবার জোড়া লাগিয়ে দিতে পারে। ওই আর্টিকেলটি পড়েন জোসেফ কার্পু নামের এক ব্রিটিশ ডাক্তার। লেখাটি পড়ার পর বিষয়টির প্রতি তার গভীর কৌতূহল জাগে। তিনি শল্য চিকিৎসার উপর বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য ভারতে চলে আসেন। এখানে তিনি দীর্ঘ 19 বছর কাটান। এরপর দেশে ফিরে গিয়ে তিনি একজন ব্রিটিশ আর্মি অফিসারের নাক অপারেশন করেন। এই অপারেশন সাকসেসফুল হয়। এরপর 1816 সালে প্রকাশিত হয় অ্যান অ্যাকাউন্ট অফ 2 সাকসেসফুল অপারেশনস নামের একটি বই। এই বইতে ডক্টর কার্পু বিস্তারিতভাবে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বইটি প্রকাশিত হবার পর ইউরোপের চিকিৎসা জগতে আলোড়ন পড়ে গিয়েছিল, তবে পশ্চিমের ডাক্তাররা বিষয়টিকে সিরিয়াসলি গ্রহণ করেছিলেন এবং তারা সঙ্গে সঙ্গে নাকের অপারেশনকে আরও উন্নততর করার প্রয়াস শুরু করে দেন। যথারীতি 1917 সালে লন্ডনের বিখ্যাত সার্জন ডক্টর হ্যারল্ড গিল্লিয়াসের হাত ধরে আধুনিক প্লাস্টিক সার্জারির জন্ম হয়। তবে জার্মান চিকিৎসক জ্যাকিউস জোসেফকে স্পেশালভাবে রাইনোপ্লাস্টিতে তার অবদান রাখার জন্য স্মরণ করা হয়। ওনার নামই দেওয়া হয়েছিল নোজ জোসেফ। কিন্তু এখন প্রশ্ন হলো, প্লাস্টিক সার্জারির এই কৌশল ব্রিটিশরা কিভাবে জানতে পেরেছিল, আর তার সাথে টিপু সুলতানের সম্পর্কটাই বা কি? চলুন এইবার সেই ঘটনাটা আপনাদেরকে বলি। 1790 সালে নেদারল্যান্ডের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মালাবার উপকূলের জালাকোট্টাল ও কান্নানুর নামক দুটি জায়গা কেরালার ত্রাবণকর রাজ্যকে বেচে দেয়। সে সময় ওই দুই অঞ্চল টিপু সুলতানের মহীশূর রাজ্যের আন্ডারে পড়ত। টিপু সুলতানের অনুমতি ছাড়া এই চুক্তি হয়েছিল, ফলে টিপু ভীষণ অসন্তুষ্ট হন এবং ত্রাবণকর রাজ্য আক্রমণ করে দেন। ত্রাবণকরের রাজা মার্তণ্ড বর্মা ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহযোগী, যার ফলস্বরূপ টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, যা ইতিহাসে তৃতীয় ইঙ্গো মহীশূরের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মারাঠা ও হায়দ্রাবাদের নিজামও ইংরেজদের পক্ষ নিয়েছিল। স্বাভাবিকভাবেই এই যুদ্ধে মহীশূরের পরাজয় ঘটে এবং টিপু সন্ধি করতে বাধ্য হন। সন্ধির শর্ত অনুযায়ী মহীশূর রাজ্যের একটা বড় অংশ মারাঠা, নিজাম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে টিপুর কাছ থেকে 3 কোটি টাকা জরিমানা করা হয়। শুধু তাই নয়, তার 2 নাবালক পুত্রকে ইংরেজরা বন্ধক হিসাবে রেখে দেয়। এই তৃতীয় ইঙ্গো মহীশূরের যুদ্ধ চলাকালীন একটি ঘটনা ঘটেছিল। একদিন টিপু সুলতানের সৈন্যরা একটি পণ্যবাহী গরুর গাড়ি আটক করে। ওই গাড়িতে করে ব্রিটিশ সৈন্যবাহিনীর জন্য রসদ নিয়ে যাওয়া হচ্ছিল।
গাড়িটির চালক ছিল কোসাজি নামের এক মারাঠা। টিপুর সৈন্যরা তার নাক কেটে তাকে ছেড়ে দেয়। কোসাজি কাটা নাক নিয়ে ইংরেজ শিবিরে গিয়ে পৌঁছায়। তখন স্কট নামের একজন ব্রিটিশ ডাক্তার তার চিকিৎসা করার জন্য এগিয়ে আসে, কিন্তু কোসাজি ডক্টর স্কটকে তার চিকিৎসা করতে বাধা দেয়। উল্টে এসে জানায় যে কুমোর জাতের কিছু দেশি সার্জন আছে যাদের কাছে তাকে নিয়ে গেলে তার কাটা নাক জোড়া লেগে যাবে। এই কথা শুনে ইংরেজরা তো হাসাহাসি শুরু করে দেয়, কিন্তু কোসাজি নিজের সিদ্ধান্তে অটল থাকে। তার পীড়াপিড়িতে অবশেষে তাকে কুমোরদের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর স্কটও তাদের সঙ্গে যায়। সেখানে গিয়ে তো তার চোখ পুরো কপালে। ডক্টর স্কট দেখলেন যে কুমোর সম্প্রদায়ের কিছু নিরক্ষর মানুষ নিখুঁতভাবে তাদের কাজ সমাধান করে ফেললো। তারা প্রথমে রোগীকে ভাং খাইয়ে অপ্রকৃতস্থ করে দেয়, যাতে অপারেশন চলাকালীন তীব্র যন্ত্রণার অনুভূতিটা কম হয়। তারপর তার হাতে তৈরি একটি ধারালো খুর দিয়ে কাটা নাকের কাছের এবড়ো খেবড়ো মাংসগুলোকে ছেঁটে দেয়। এরপর রোগীর কপালে মার্কিং করে প্রয়োজনীয় মাপের চামড়া কেটে নেওয়া হয়। তারপর নাসিকা ছিদ্রের কাছে দুটো সরু নল লাগিয়ে দেওয়া হয়, যাতে শ্বাস প্রশ্বাস চলাচল অব্যাহত থাকে। এরপর কপাল থেকে কাটা ওই মাংসটাকে ঠিক নাকের মতো করে ফোল্ড করে এক ধরনের আঠা জাতীয় পদার্থের সাহায্যে ক্ষতস্থানে নিখুঁতভাবে জুড়ে দেওয়া হয়, এবং শেষে একটি ঔষধ মাখানো কাপড়কে গোটা মুখে জড়িয়ে দেওয়া হয়। শুধু চোখ আর মুখগহ্বরের কাজটা ফাঁকা রাখা হয়েছিল। পুরো কাজটা শেষ হয় কয়েক মিনিটের মধ্যেই। এরপর টানা 3 সপ্তাহ ধরে চলে রোগীর ট্রিটমেন্ট। রোগীকে বেশিরভাগ সময় শুইয়ে রাখা হতো এবং শুধুমাত্র তরল খাবার খেতে দেওয়া হতো, আর নিয়মিত ব্যান্ডেজ বদল করা হতো। দিন 20 পর ইংরেজ ডাক্তাররা দেখলো ওই কাটা নাক ম্যাজিকের মতো জোড়া লেগে গেছে এবং কপালের কাছের কাটা মাংস নিখুঁতভাবে হিল হয়ে গেছে। খুঁত বলতে শুধুমাত্র নাকের স্ট্রেচ মার্কটা রয়ে গেছে। ডাক্তার স্কট এই আশ্চর্য ঘটনাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন আরবাইনকে জানায়। আরবাইনের এই কথা শুনে বিশ্বাস হচ্ছিল না। সে পুরো বিষয়টি ভালো করে যাচাই করে দেখতে চায়। পুনে শহরের 2জন সার্জেন্ট ডাক্তারকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়। ডক্টর ফিনলে ও ডক্টর ক্রুসো ওই কুমোর সম্প্রদায়ের লোকেদের কাছে যায়। সেখানে গিয়ে তার হাতে নাতে প্রমাণও পেয়ে যায়। কুমোরদের কাছে যখন জানতে চাওয়া হয় যে এই বিদ্যা তারা কোথা থেকে শিখলো, উত্তরে তারা জানায় যে কে কবে এই টেকনিক উদ্ভাবন করেছে এ ব্যাপারে তারা কিছুই জানে না। তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। মাটির জিনিসপত্র তৈরি করার সাথে সাথে এই কাজটিও তারা করে থাকে। ডক্টর ক্রুসো এবং ফিনলে নাক অপারেশনকে নিয়ে একটি রিপোর্ট তৈরি করে ব্রিটেনে পাঠিয়ে দেয়। 1794 সালে ওই রিপোর্টটি লন্ডনের জেন্টালম্যান ম্যাগাজিনে ছাপানো হয়েছিল, যেটার উল্লেখ আমি ভিডিওর প্রথমেই করেছি। তো ওই ম্যাগাজিনের মাধ্যমেই প্রাচীন ভারতের সেই আশ্চর্য কৌশল প্রথম প্রকাশ্যে এসেছিল, যা আজ থেকে প্রায় 3000 বছর আগে মহর্ষি সুশ্রুত আবিষ্কার করে গিয়েছিলেন। তখনকার দিনে যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের খুবই যন্ত্রণা ভোগ করে মরতে হতো, এবং চোরেদের অন্যতম শাস্তি ছিল নাক ও কান কেটে নেওয়া। তাই কোনো ব্যক্তি একবার ভুল করে ফেললে তার বাকি জীবন বরবাদ হয়ে যেত। মহর্ষি সুশ্রুত এইসব সমস্যাগুলি উপলব্ধি করে তার প্রতিকারের উপায় বার করেছিলেন, এবং তিনি তার অর্জিত সমস্ত জ্ঞান সুশ্রুত সংহিতা গ্রন্থে লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। তবে প্রাচীনকালে কাটা নাককে পুনরায় প্রতিস্থাপন করাটাও শাস্তিযোগ্য অপরাধ ছিল, কেননা কাটা নাক যদি জোড়াই লেগে গেল তাহলে নাক কেটে লাভ কি? এই কারণে যারা মূল ধারার চিকিৎসক ছিলেন, অর্থাৎ হাকিম বৈদ্যরা রাইনোপ্লাস্টি সম্বন্ধে কিছুই জানতো না। জানতো সমাজের কিছু নিম্ন স্তরের মানুষ, তারা অতি সঙ্গোপনে এই কাজ করত।